এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBCSC গ্রুপ ডি এবং ক্লাসশিপ টার্গেট করে কি ম্যাথের সেট নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা WBCSC গ্রুপ ডি ক্লাসশিপ রিলেটেড অঙ্ক দিয়েছি এবং জিকে ক্লাস আলোচনা করা হয়েছে। এছাড়াও আরআরবি গ্রুপ ডি এবং এনটিসি রিলেটেড বিভিন্ন ক্লাস দেওয়া রয়েছে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে এখানে অঙ্ক বলা রয়েছে সেটি হলো একটি ব্যাগে 12:18:13 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা রয়েছে, যার মূল্য 186 টাকা। তবে প্রতি ধরনের মুদ্রার সংখ্যার অনুপাত কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে 12:18:13 অনুপাতে রয়েছে নাম্বার অফ কয়েন 12:18:13। প্রথমটা রয়েছে 50 পয়সার কয়েন, সরি 12:18:13 না, 12:8:13। প্রথমটা রয়েছে 50 পয়সার কয়েন, তাহলে 50 পয়সা মানে আমরা জানি হাফ টাকা। তারপরে 25 পয়সা মানে 1/4 টাকা, 10 পয়সা মানে 1/10 টাকা। এটা হলো কয়েনের রেশিও দেওয়া রয়েছে, নাম্বার অফ কয়েন। আমাদের কিন্তু এখানে দেখতে হবে ভ্যালুটা কিছু দেওয়া, ভ্যালুটা হলো প্রাইস দেওয়া রয়েছে আমাদের, তার মানে কয়েনটাকে আমাকে প্রাইসে কনভার্ট করে নিতে হবে। তাহলে কয়েনগুলোকে আমি প্রাইসে কনভার্ট করে, তোমার কাছে মনে করো 12টা কয়েন রয়েছে, তাহলে 12টা কয়েন যদি 50 পয়সা কয়েন থাকে টাকা কত হবে, তাকে হাফ দিয়ে গুণ করে নেবেন, 6টা থাকবে, তার মানে 6 টাকা হবে। তবে যদি 6 টাকা থাকে তাহলে কয়েন সংখ্যা হবে 12টা। এই একই রকমের পরেরটা 8 × 1/4 করবো, তাহলে কত 2। কারণ কি 25 পয়সা মানে কি, 25 পয়সা মানে 1/4 টাকা, 25/100। তার মানে কি 8কে যদি 8টা আমার কয়েন রয়েছে, 8কে যদি 1/4 দিয়ে গুণ করে 2 আসবে আমাদের। তার মানে কি 8টা যদি কয়েন থাকে আমাদের 25 পয়সা, তাহলে 2 টাকা হবে। একই রকম ভাবে পরেরটা 13/10। এখন আমাদের টোটাল প্রাইস দেওয়া রয়েছে 186। তাহলে আমাদের টোটাল প্রাইস আমাকে নিয়ে নিতে হবে। প্রাইস মানে সবগুলোকে যোগ করবো, প্রাইস গুলোকে। 6 2 কত 8 প্লাস 13/10, তাহলে 8 10 80 আর 13 93/10। 93 আমি কি পেলাম, টোটাল যে অনুপাত ছিল প্রাইসে তাদের যোগফল। টোটাল প্রাইস আমি কেন নিলাম, যেহেতু আমার ভ্যালুটা প্রাইসে দেওয়া রয়েছে তাই তোমাকে আমি প্রাইসে কনভার্ট করলাম, আর টোটাল প্রাইস দেওয়া রয়েছে তাই টোটাল প্রাইস আমি বের করলাম, যোগ করে দিলাম। তাহলে টোটাল প্রাইসের অনুপাত হিসাবে আমাদের দাঁড়ালো 93/10। এই টোটাল প্রাইসটা দেওয়া রয়েছে 186, তাহলে আমি বলবো 93/10 এর ভ্যালু 186। তাহলে একের ভ্যালু হবে 186 ইন্টু 10/93। 2 দিয়ে কাটাকাটি যাবে, 10 দোকানে 20। তাহলে একের ভ্যালু আমরা এখান থেকে বের করলাম 20। তাহলে একের ভ্যালু হলো আমাদের 20। আমাকে বের করতে মুদ্রার সংখ্যা কত, প্রতিটি সংখ্যা মুদ্রার সংখ্যা বের করতে 50 পয়সার কতগুলি কয়েন রয়েছে, 25 পয়সার কতগুলি, 10 পয়সার কতগুলি। তাহলে নাম্বারে আমাকে বসাতে হবে। নাম্বার মানে এইখানে দেখো 12 8 আর 13। তাহলে একের ভ্যালু 20, তাহলে আমাদের 50 পয়সার কয়েন থাকবে 20কে 12 দিয়ে গুণ, 12 দোকানে 24, 240। আমাদের এখন 25 পয়সার কয়েন থাকবে, একের ভ্যালু 20, 8 × 160, তাহলে 25 পয়সার কয়েন। আমাদের 10 পয়সার কয়েন থাকবে, সংখ্যা কিন্তু 10 পয়সার কয়েন কত 20, একের ভ্যালু 20, তাহলে 13 ভ্যালু আমি বের করবো, 13 দোকানে 26, 260। তাহলে অ্যান্সার আমাদের দাঁড়ালো 240, 160 আর 260। এটাই হলো কোন প্রকার কয়েন কতগুলি ছিল আমি বের করলাম। 50 পয়সা কয়েন ছিল 240টি, 25 পয়সা কয়েন হলো 160টি এবং 10 পয়সা কয়েন 260। তাহলে এই টাইপের অঙ্ক করার নিয়ম কি, তোমাকে দেখতে হবে কিসের অনুপাত দেওয়া রয়েছে, দেখা দেওয়া রয়েছে নাম্বারের অনুপাত, সেটা লক্ষ্য করব। 2 নম্বর লক্ষ্য করতে হবে তোমাকে কি দেওয়া রয়েছে, এখানে সংখ্যা দেওয়া রয়েছে কয়েনের, না টোটাল কয়েনের মূল্য দেওয়া রয়েছে, মূল্য আকারে দেওয়া রয়েছে। তখন আমাকে এই নাম্বারটাকে মূল্যতে কনভার্ট করতে হবে। নাম্বারটাকে মূল্যতে কনভার্ট করে দিলাম, তাহলে অনুপাত আকারে সব পেলাম। 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা কয়েন অনুপাত 6:2:13/10। এই টোটাল যে আমি প্রাইস পেলাম সেই অনুপাতগুলোকে আমি যোগ করলাম, যার ভ্যালু দাঁড়ালো যোগ করার পরে 93/10। এটা হলো অনুপাত হিসাবে টোটাল প্রাইস। এই টোটাল প্রাইসের ভ্যালুই আমার দেওয়া হচ্ছে 186, তাহলে আমি বলতে পারি 93/10 এর ভ্যালু 186। এখান থেকে একের মান বের করলাম 20। আমাকে প্রশ্নে বের করতে হবে মুদ্রার সংখ্যা, তাহলে ফার্স্ট কন্ডিশনে বসাবো। তাহলে একের ভ্যালু 20, 12 এর ভ্যালু 24, 240, 50 পয়সা। একই রকম ভাবে আমি 25 পয়সা এবং 10 পয়সার মান কতগুলো কয়েন রয়েছে তা নির্ণয় করলাম। পরের অঙ্ক বলা হয়েছে x:5 = y/10 = z/5, তবে এর মান কত। এটাকে আমি এভাবে লিখতে পারি x/5 = y/10 z/50। তাহলে এখানে বলতে পারি, তাহলে আমরা x = কেও ধরতে পারবো, ডাইরেক্ট মান বসালেও হবে। x = 5k, y = 10k,
জেড ইকুয়াল টু 15k। পরীক্ষার সময় গেলে একবারে কিছু তোমাদের ধরতে হবে, ডাইরেক্ট তোমরা মান বসাবো। আমাদের মান বের করতে বলছে x প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স। এক্স এর মান তোমরা ডাইরেক্ট পরীক্ষার সময় 5 বসাবে, ওয়াই এর মান 10, জেড এর মান 15। আমি দেখিয়ে দিলাম বিটেস আকারে। তাহলে x এর মান 5k, 5 বসাও, ওয়াই এর মান 10k, 10 বসাও, জেড এর মান 15, কে এটা কমন যাবে। আর এখানে x এর মান এখানে দেওয়া রয়েছে আমাদের 5k, যে 5k, এই কে কে কাটাই যায় আলটিমেটলি। এই জন্য ডাইরেক্ট তোমরা কে ধরবে না, ডাইরেক্ট তোমরা মান বসিয়ে দেবে। 10 আর 5 15, 15 15 30, 30কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি অ্যান্সার দাঁড়াবে 6। একটি পাইপ 11 ঘন্টার মধ্যে জলধার কুণ্ড পূর্ণ করতে পারে, কিন্তু নিচের অংশটি ফুটো থাকার কারণে 13 ঘন্টার মধ্যে ভরাট হয়। জলধার কুণ্ডটি পূর্ণ হলে কত সময় নেবে? তাহলে একটি পাইপ 11 ঘন্টা জলধার কুণ্ডটি পূর্ণ করে, তাহলে পূর্ণ করতে সময় নেয় 11 ঘন্টা। নিচের অংশে ফুটো থাকার কারণে, ফুটো প্লাস পাইপ দুটো মিলিয়ে তখন সময় নেয় 13 ঘন্টা। কুণ্ডটি পূর্ণ হলে কত সময় ফুটো দ্বারা খালি হবে? তার মানে বিয়োগ করে দিতে হবে আমাদের। টোটাল এলসিএম করলে হয় 143, 11 তারে 11 আর 13 লসাগু। এখান থেকে এফিসিয়েন্সি বের করে প্রথমটা এফিসিয়েন্সি ভাগ করতে হবে টোটাল ইউনিট কাজ 143 কে 11 দিয়ে, তাহলে হবে আমাদের 13। আবার 143 কে 13 দিয়ে ভাগ করলে 11। আমাকে বের করতে বলি ফুটো দ্বারা কত সময় ফুটো দ্বারা খালি হবে। তার মানে এখান থেকে এফিসিয়েন্সিটা নিয়ে এটাই খালি করবে, এত যেটা খালি করে। আর এফিসিয়েন্সি কত? 13 থেকে 1 বিয়োগ 2। আর টোটাল ইউনিট কাজ 143, তার মানে 143/2 হবে এই অঙ্কের সঠিক উত্তর। ছয়টি ঘন্টা প্রথমে একসাথে বাঁচতে শুরু করলো, এই কন্ডিশনটি জন্য ভাইটাল। তারপর 2, 4, 6 আর 10, 12 সেকেন্ড বিরতিতে অন্তর অন্তর বাজলো বা বিরতিতে বাজলো। আগামী 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? তখন যদি এরকম অন্তর অন্তর অঙ্ক বলে তখন আমরা কি বলবো? 2, 4, 6 আর 10, 12 এলসিএম করবো। তাদের এলসিএম দাঁড়াইলো, বোঝা যাচ্ছে যে 120। দেখো 2, 4, 6 120 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, সবচেয়ে নিম্ন সংখ্যা, ছোট সংখ্যা। এলসিএম মানে কি? সবচেয়ে এমন একটা ছোট সংখ্যা হবে যেগুলো দিয়ে এগুলো 2, 4, 6, 10, 12 প্রত্যেকটি ভাগ যাবে। তাই জন্য এর এলসিএম আমরা এখান থেকে বের করবো 120। 7 নিতে পারতাম, 7 তো 8 দিয়ে ভাগ যায় না, 7 নেওয়া যাবে না। 7 গুণ 120, 120 নেওয়া তো সবগুলোই ভাগ যাচ্ছে। সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা নাও যেগুলো 2, 4, 6 আর 10, 12 প্রত্যেকটি দিয়ে ভাগ যায়। সবচেয়ে ছোট সংখ্যা সবগুলো দিয়ে ভাগ যায়, এই তো লসাগু। তাহলে 120 সেকেন্ড। এখন বলছে 30 মিনিটে তারা কতবার বসবে? 30 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 30 মিনিট মানে 30 গুণ 60 সেকেন্ড। তাহলে এত মিনিটে কতবার বাজবে? তার মানে এটাকে এলসিএম দিয়ে আমাকে ভাগ করতে হবে। 120 0 0, 6 দোকানে 12, 2 দিয়ে 15। তাহলে এখানে আমাদের 15 বার আসলো, কিন্তু কন্ডিশন ভালো করে পড়তে হবে। 6টি ঘন্টা প্রথম একসাথে বাজার পর, এই জন্য এই টাইপের কন্ডিশন দিলে আমরা এর সাথে আরো 1 যোগ করে দেবো। আলটিমেট অ্যান্সার দাঁড়াবে আমাদের 16 প্রথম একসাথে বাজার পর। একটি ব্যাগে 4:5 অনুপাতে 300 টাকা মূল্য মানে 5 টাকা, 2 টাকা, 1 টাকার মুদ্রা রয়েছে। 5 টাকার মুদ্রা সংগ্রহ, এই টাইপের অঙ্ক প্রথম অঙ্কটা ছিল, সেই নিয়মই করবো আমরা। তাহলে এখানে কি দেওয়া? নাম্বারের অনুপাত দেওয়া রয়েছে 4, 3, 5। তাহলে প্রথমটা দেওয়া রয়েছে 5 টাকার, পরেরটা আমাদের 2 টাকার, তারপরেরটা 1 টাকা। তাহলে নাম্বার থেকে পাইসে কনভার্ট করবো আমরা। তাই নাম্বার থেকে পাইসে করলে কনভার্ট করে, তোমার কাছে যদি 4টা 5 টাকার কয়েন থাকে, টাকাতে হবে কত? 4 5 20 টাকা। তার মানে তোমার কাছে যদি 3টা 2 টাকার কয়েন থাকে, টাকাটা হবে 3 দোকানে 6 টাকা। আর একটা যদি 1 টাকার কয়েন যদি 5টা থাকে, নম্বর ধরো 5টা রয়েছে, তাহলে টাকায় হবে 5 টাকা। তাহলে টোটালটা যদি আমি যোগ করি অনুপাতগুলো প্রাইসের, টোটাল প্রাইস পাবো 20 আর 6 26, 5 31 হলো টোটাল প্রাইস। আমি প্রাইসে বের করলাম এই কারণে যে টোটাল ভ্যালুটা আমাদের প্রাইসে দেওয়া। তাহলে 31 এর ভ্যালু হলো 310, 1 এর ভ্যালু এখানে বের করলাম আমরা 10। এখান থেকে বের করতে বলেছে 5 টাকার মুদ্রা সংখ্যা কত? 5 টাকার কয়েন, তাহলে 5 টাকার কয়েন কোথায়? এই যে, সরি 4 হবে, এটা হলো তো 1 টাকার কয়েন। 5 টাকার কয়েন হলো এই যে 4, 4 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু 10, তাহলে 4 এর ভ্যালু হবে 4 10 40। এমন করে যে কোনো বলতে পারতো তোমাকে 5 টাকার কয়েন বের করো, 2 টাকার কয়েন বের করো, 1 টাকা। 2 টাকা যদি বলতো তাহলে 3 10 30। আর আর যদি বলতো আমাদের 1 টাকার বের করো, তাহলে হয়তো 5 10 50। 20 জন মহিলা 16 দিনে একটি কাজ করতে পারে, 16 জন পুরুষ 15 দিনে একই কাজ করতে পারে, তাহলে একজন পুরুষের সাথে একজন মহিলার ক্ষমতা বা এফিসিয়েন্সির অনুপাত কত? 20 জন ওমেন একটি কাজ করে 16 দিনে, সেই কাজটাই 16 জন ম্যান করে 15 দিনে।
এখান থেকেই আমি ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি বের করব। তাহলে এখানে কাটাকাটি করা যার দরকার, কাটাকাটি করে দেই। 5 দিয়ে কাটো, 4 5 20, 3 5 15। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 4 ওমেন ইকুয়াল টু 3 ম্যান। আমাদের পুরুষের সাথে মহিলার, তাহলে পুরুষটাকে উপরে দেব আর মহিলাটাকে আমি নিচে দেব। এবার কোনাকুনি গুণ করে দাও, নিচে হবে 3 ম্যান, এই পাশে হবে 4 ওমেন। তাহলে এবার দেখো মিলে গেল না, 3 ম্যান 4 ওমেন কোনাকুনি। তার মানে ম্যান আর ওমেনের এফিসিয়েন্সির অনুপাত আমরা বের করলাম 4:3। এটাই আমাকে নির্ণয় করতে বলেছে, অপশন ডি। নেক্সট অঙ্ক, সোনিকা 3 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করেছে এবং এত টাকা সুদ পেয়েছে, তাহলে সুদের হার কত? তাহলে আই ইকুয়াল টু PTR/100। ইন্টারেস্ট দেওয়া রয়েছে, আই এর মান 1080, পি এর মান 6000, PT3 ইন্টু R/100। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য যদি কাটবো, 6 3 6 18, 6 18 108, একবারে কাটাকাটি। তাহলে আর এর মান আমরা এখান থেকে বের করলাম 6%, অপশন সি। নেক্সট অঙ্ক, রুটের অঙ্ক। এই টাইপের অঙ্ক পেছন থেকে সামনের দিকে যেতে হবে। 289 বর্গমূল করলে 17, 17 সঙ্গে আমরা 8 যোগ করব 25, 25 সঙ্গে আমরা 11 যোগ করব, তাহলে 36, 36 এর বর্গমূল করলে আমরা পাবো 6। সরি, 25 আর 11 5 একটু দেখে নিই, 17, 4 অ্যান্সার হবে, দেখে বোঝা যাচ্ছে। 289 17, 17 আর 25, 25 এর বর্গমূল 5, 5 আর 11 যোগ করলে 16, তাহলে 16 এর বর্গমূল করলে আমরা পাবো 4। পিছন থেকে সামনের দিকে করতে করতে আসবে। পরেরটা সিম্পলিফিকেশন বা সরল করতে বলা হচ্ছে, বদমাশ নিয়ম অনুযায়ী আমরা করি। তাহলে 316 মাইনাস 103 মাইনাস, 17 থেকে 14 বিয়োগ করলে হয় 3, 3 তিরিক্ষে 9, 50 আর 59, তাহলে 103 মাইনাস 59। 14 থেকে 14 বিয়োগ করলাম 3, 3 তিরিক্ষে কত 9, 50 59, 103 মাইনাস 59, তাহলে 316 মাইনাস, তাহলে একসাথে বিয়োগ হবে, তার মানে আলটিমেটলি এই ব্র্যাকেটের দরকারই নেই আর। তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে হয় 4, 10 থেকে 6 বিয়োগ, 13 থেকে 9 বিয়োগ করলাম 4, হাতে হলো 1, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 11 থেকে 4 বিয়োগ করলে 7, 2 থেকে 2, 272 হবে এর সঠিক উত্তর। 480 টাকায় একজন সামগ্রী বিক্রি করে একজন ব্যক্তি 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এত টাকায় বিক্রি করলো মানে আমাকে এসপি দেওয়া রয়েছে, মানে সেলিং প্রাইস দেওয়া রয়েছে 480। আমাকে এখানে বলছে এতে তার 20% ক্ষতি, এতে 20% লাভ হলে কত টাকায় বিক্রি করতে হবে? তার মানে আমাকে এসপি থেকে সিপিতে যেতে হবে, সিপি থেকে আবার বলছে 20% লাভে বিক্রি করতে হবে, মানে বিক্রয় মূল্য বের করতে হবে, সিপি থেকে এসপি, এই হলো অঙ্ক। তাহলে এসপি এর মান আমরা জানি, এখান থেকে সিপিতে যাব, এসপি থেকে যখন সিপিতে যাব তখন 100 উপরে হবে, আর 20% ক্ষতি, তার মানে 100 থেকে 20 80। এটা আমাদের সিপি এখন হয়ে গেল, সিপি থেকে আবার এসপি তে আসবো, তাহলে 20% লাভ, তাহলে 120/100। শূন্য শূন্য কাটছি, 6 6 12 72, তাহলে 720 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। বার্ষিক 10% হারে অর্থের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 631, অর্থের পরিমাণ কত? সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আমরা জানি, চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, পার্থক্য হলে চক্রবৃদ্ধি সুদ উল্টাভাবে রাখা উচিত ছিল, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ডিফারেন্স, এই জন্য 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স একটা ফর্মুলা রয়েছে, সেই ডিফারেন্সের ফর্মুলা হলো পি ইন্টু আর স্কোয়ার বাই 1 4টা শূন্য। তাহলে কি এই টাইপের অঙ্কতে কি ফর্মুলা করবো? যখন কোন অঙ্কে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া থাকবে, তার ফর্মুলা হলো, সেখান থেকে তুমি তার রিলেশন, ডিফারেন্স আর আসলটার মধ্যে তার রিলেশন হলো এটা, ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1 4টা শূন্য। এখন ডিফারেন্সের মান দেওয়া রয়েছে, ডিফারেন্সের জায়গায় 631 বসাবো, ইন্টু পি আমাকে বের করতে বলছে, আর এর মান 10, 10 10 100, আর 2 বছরের জন্য কিন্তু এটা ফর্মুলা, 3 বছর আলাদা ফর্মুলা রয়েছে। এই শূন্য কাটো, তাহলে পির মান আমরা পাবো 63100। এটা হলো অনলি 2 ইয়ার্স এর ক্ষেত্রে ফর্মুলা, সেটা হলো
ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1/4 শূন্য। তার মানে দাঁড়ালো উত্তর অপশন সি। 49টি সামগ্রীর গড় মূল্য 24 টাকা, তাদের সাথে আরো একটি সামগ্রী যোগ করায় তাদের গড় দাঁড়ালো 24.5, তাহলে 50তম সামগ্রীটির মূল্য কত? যে 50তম বলছে সেটার মূল্য কত? তাহলে 49টি সামগ্রীর মূল্য 24 টাকা, তার সঙ্গে যখন একটা যোগ করা হয়েছে মানে 50টি হয়েছে, তখন তার নিশ্চয়ই মূল্য বেড়েছে, গড় মূল্যটা 24.5, বাড়লো কতটা? 0.5। ওভারঅল বাড়লো কত? 50 ইন্টু 0.5, তাহলে 50 ইন্টু 0.5 মানে 5/10, 5×5 = 25। তাহলে বলছে 50তম সামগ্রীর মান কত? 49.24, তার সঙ্গে 25 আমাকে অ্যাড করে দিতে হবে। আলটিমেটলি আমাদের অ্যান্সার পাবো 5 4 9 2 2 4 49। পি কিউ আর এর বেতনের অনুপাত 5:3:7, আর কিউ 3600 টাকা বেশি, তাহলে পি এর বেতন কত? তাহলে পি কিউ এবং আর এদের বেতনের অনুপাত 5:3:7, আর কিউ হচ্ছে 3600 বেশি, তার মানে এই আর আর কিউ ডিফারেন্স দেওয়া রয়েছে, তাহলে সেটা হলো 4, এই 4 এর ভ্যালু 3600, 1 এর ভ্যালু 900। এখান থেকে বের করতে বলছে পি এর বেতন কত, মানে 5 এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। 5 9 4500, অপশন সি। কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 550 টাকা সুদে আসলে 2 বছরে এত টাকা হবে? কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এই মানে সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে এ বাই পি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি তো? অবশ্যই, কারণ পিটা নিচে নিয়ে আসলাম আর কিছুই না। তাহলে অ্যামাউন্টের মান দেওয়া রয়েছে এখানে 1800, সুদে আসলে পি এর মান 1250 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100, এন এর মান আমাদের হলো 2। 0 0 কাটো, 3 5 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 5 15, 3 3 5 6 30, 5 25 125। তাহলে এটাকে আমি লিখতে পারি 36 কে 6/5 তার স্কয়ার। সবসময় এখানে যা থাকবে তার আকারে তোমাকে লিখতে হবে। 1 প্লাস আর বাই 100 তার স্কয়ার আউট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এখান থেকে বলতে পারি আমি 6/5, এই 1 যদি স্কয়ার আউট হয়ে যায় তাহলে 1টা এই পাশে আসবে, -1 আর বাই 100, তাহলে 1/5 মানে 20% অ্যান্সার হবে। তাহলে আর ইকুয়াল টু 20%, অপশন সি। যদি 3.7 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0.077 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এত হয়, তবে এত এর মান নির্ণয় করো। দেওয়া রয়েছে 3.7 টু দি পাওয়ার এক্স, আমি এইটা তিনটা ইকুয়াল টু, আমি এত ইকুয়াল টু লিখতে পারি 1 1 4টা শূন্য, আর 1 1 4টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 4। তাহলে একে যদি ভাঙ্গাই আমি তাহলে পাবো 37/10, এর মাথাতেও এক্স, এর মাথাতেও এক্স, ব্র্যাকেট মোচন করে দিলাম 10 টু দি পাওয়ার 4। তাহলে আমি এখানে 37 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিখতে পারি 10 টু দি পাওয়ার কোনাকুনি গুণ করবো আর বেস সমান, তার মানে পাওয়ার গুলো যোগ হয় তখন এক্স প্লাস 4। তাহলে 37 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স প্লাস 4। তাহলে আমার এখান থেকে 37 এর মানটা বের করে নেবো। 37 এর মান হবে এখান থেকে, তার মানে এক্স টাকে আউট করলে 1/x দিয়ে ওই পাশে গুণ করবো, তারপরে কি এক্স টা আউট হয়ে গেল, আর এই পাশে 1/x দিয়ে গুণ করতে হবে, তার মানে দাঁড়াবে হলো 10 টু দি পাওয়ার এক্স প্লাস 4/x। এই তো 37 এর মান আমরা পেলাম এত। আবার দেখো নেক্সট কন্ডিশনে 0.037 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। একে যদি ভাঙ্গাই তাহলে 37 দশমিকের জন্য 1 টাকা 3টা শূন্য মানে 10 টু দি পাওয়ার কিউব, আর মাথার মধ্যে রয়েছে ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। তাহলে একে যদি ক্যালকুলেশন করি 37 এর মাথার মধ্যে ওয়াই যাবে, 10 টু দি পাওয়ার 3y হবে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। কোনাকুনি যদি গুণ করি 37 এর মাথার ওয়াই আর 10 টু দি পাওয়ার 3y প্লাস 4। আমাদের 37 এর মান দরকার, তাহলে ওই ওয়াইটাকে আউট করতে হবে, তাহলে উভয় পাশে 1/y দিয়ে ভাগ করবো পাওয়ারের ক্ষেত্রে, তাহলে 3y প্লাস 4/y। তার মানে এখান থেকে আমি 37 এর মান বের করেছি, ফার্স্ট কন্ডিশনে 37 এর মান, 37 এর মান দুটো সেম 37 37, আমি দুটো সমান করতে পারি। আর সমান করলে কি হবে, এই 10 বেস আউট হয়ে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে x প্লাস 4
বাই এক্স ইকুয়াল টু 3y প্লাস 4/y। এই দেখো 10 10 আউট হয়ে গেল, 37 দুইটা ইকুয়াল টু, তাহলে 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত, 10 10 আউট, তার মানে এইটু দিয়ে লিখতে পারি। এখান থেকে আমি বের করব, একটু বিচ্ছিন্ন সহগ করব, x/x করলে আমরা পাবো 1 প্লাস 4/x, এটা করলে আমরা পাবো 3 প্লাস 4/y। তাহলে এক পাশে নিয়ে আসলাম 4/x মাইনাস 4/y, 4 কমন যাবে, 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 2। এটা লেন্দি অঙ্ক হয়ে গেছে। 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু 2/4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1/2। আমাকে বলছে এটার মানে নির্ণয় করতে 1/x মাইনাস 1/y এর ভ্যালু কত। অপশন সি। একটি শার্টের বাজার মূল্য 480 টাকা, দোকানদার যদি 10% ছাড় অনুমতি দেয় তাহলে সে 8% লাভ করে, যদি কোনো ছাড় অনুমতি না হয় তাহলে লাভের শতাংশ কত। বাজার মূল্য মানে মার্ক প্রাইস প্রদান করা রয়েছে, সেটা হলো 480 টাকা। সেখানে 10% ছাড় দিলে সেলিং প্রাইস আমরা বের করব, 480 ইন্টু 90/100। 8 নং 72 2, 4 নং 36 আর 7 43। এটা আমাদের সেলিং প্রাইস। তারপরে বলছে 10% ছাড়ের অনুমতি দেয় তাহলে সে 8% লাভ করে, তাহলে 8% লাভ করে, তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইসটা আগে বের করে নিই। তাহলে সেলিং প্রাইস থেকে এখান থেকে কস্ট প্রাইসটা বের করব, তাহলে 432। আর সেলিং প্রাইস আমাদের 432, কস্ট প্রাইস বের করলে 100 উপরে যাবে সেলিং প্রাইস থেকে যখন আমরা কস্ট প্রাইস বের করি, আর 8% নাম 108, 4টা 32 4। তাহলে সেলিং কস্ট প্রাইস এখান থেকে বের করে নিলাম 400, আর সেলিং প্রাইস আমরা 432, আর কস্ট প্রাইস আমাদের 400, আর মার্কেট 480। এখন তার লাভের শতাংশ কত, কিন্তু কন্ডিশন আছে, কোনো ছাড় অনুমোদিত না হয়, কোনো ছাড় যদি না দেওয়া হয় তাহলে মার্ক প্রাইসটাই তখন আমাদের সেলিং প্রাইসে পরিণত হবে। যদি ছাড় না দেওয়া হয় তখন মার্ক প্রাইসটাই হবে আমাদের সেলিং প্রাইস। তাহলে এই যে সেলিং প্রাইস তাহলে আমাদের এখন কত, 480 থেকে 400, এই দুটোর সাহায্য নিয়ে আমাকে বের করতে হবে লাভের হার কত। 480 তাহলে 480 টাকা এসপি এখন, আর সিপি 400, তাহলে লাভ হলো আমাদের 80। আর লাভের হার বের করব কস্ট প্রাইসের উপর ইন্টু 100। 20%। আটজন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, এবং 7 জন শ্রমিক প্রতিদিন 6 ঘন্টা করে প্রাচীর তৈরি করতে কতদিন সময় লাগে। টাইম ইন ওয়ার্ক, এটা আমরা এইচ ফুট মধ্যে অঙ্ক করব। M1 D1 T1 W2 M2 D2 T2 W1। M1 এর মান 8 জন শ্রমিক 7 ঘন্টা করে কাজ করে, T1 7 আর D1 এর মান 12। আমাকে বের করতে বলছে 6 ঘন্টার কত দিনে, তাহলে M2 এর মান দেওয়া রয়েছে 7, T2 এর মান 6, আমাকে এখান থেকে বের করতে হবে কত দিন D2 এর মান, যেগুলো নেই সেগুলো বসানোর দরকার নেই। 6 দোকানে 12, 7 7 কাটাকুটি, তাহলে D2 এর মান আমরা এখান থেকে বের করলাম 8 দোকানে 16। 14, 28, 42 দ্বারা বিভাজ্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা কত। এই টাইপের অঙ্কগুলো বেস্ট অপশন হলো অপশন টেস্ট করা। তাহলে নিশ্চয়ই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যায়, যেগুলো এত দ্বারা বিভাজ্য, এতগুলো ভাগ করতে হবে। তার মানে আমি এই অপশন টেস্টের সাহায্যে বিভাজ্যতা রুল ইউজ করে দেখবো, মানে যে সংখ্যাটা 42 দিয়ে ভাগ যাবে, 42 দিয়ে কোন সংখ্যা যদি ভাগ যায় সেটা অবশ্যই 3 দিয়েও ভাগ যাবে। আবার দেখো 14 দিয়েও ভাগ যাবে, আর প্রত্যেক সংখ্যা 7 দিয়েও অবশ্যই ভাগ যাবে। যখন 7 দোকানে 14, 4 7 28, 6 7 42, তার মানে সেই সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, সবচেয়ে বড় সংখ্যা হবে এই 4টার মধ্যে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই অপশন টেস্টের সাহায্যে বের করবো আমরা এখন। তাহলে প্রথম অপশনটা নিয়ে আমরা টেস্ট করি। তাহলে প্রথমে যে কোনো একটা বিভাজ্যতা রুল ইউজ করলাম, প্রথমে 3 এর বিভাজ্যতা রুল ইউজ করলাম, কারণ 3 এর বিভাজ্যতা রুল আমাদের ব্যবহার করা সহজ। তাহলে কি করতে হবে, ডিজিটগুলোকে সাম করতে হবে। 9 6 15, 4 কত 19, ডিজিটগুলো সাম করে আমাদের বের হলো 19। কিন্তু এই 19 কি 3 দিয়ে ভাগ করলে মেলে না, ডিজিটের সাম 19 3 দিয়ে মেলে, তাহলে এটা আমাদের কোনো মতেই আর অপশনে হবে না। পরেরটা দেখো 9 2 11 4 15, 15 3 দিয়ে ভাগ করলে এটা আমাদের হতে পারে। সি নম্বর দেখো 9 3 12 4 16, 16 কে 3 দিয়ে ভাগ করলে মিলছে না, আমি এটা 3 দিয়ে ভাগ করলে কোনোদিনই মিলবে না, এটা কোনোদিনই হবে না আমাদের। এবার ডি নম্বর 9 4 13 2 15, হ্যাঁ 15 কে 3 দিয়ে ভাগ করলে মিলে, তার মানে আমাদের অপশন হয় ডি হবে, নয় বি হবে। এই দুটোর মধ্যে আমাকে এখন বের করতে হবে। আবার দেখো আমাদের হাতে রয়েছে 42, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 7 দিয়ে যেতে হবে, 7 দিয়ে টেস্ট করে দিই। ও দেখো 942 কে যদি 7 দিয়ে টেস্ট করি, 7 কে 7, 9 থেকে 7 দিলে 2, 3 7 21, 3 32, 7 দিয়ে যায় না, এটা 7 দিয়ে বিভাজ্য নয়।
তবে এটা হবে না, পরেরটা চেক করে নাও। 7 7, 9 থেকে 7 গেলে 22, 3 7 21, 7 2 14, আমি এটা 7 দিয়ে ভাগ করলে মিলছে। এখন আমি সোজা ভাবে বলে দেবো অপশন বি হবে সঠিক উত্তর। 4913 এর ঘনমূল কত? ঘনমূল করতে বলেছে, তার মানে কোন সংখ্যাকে 3 বার সেম ভাবে গুণ করলে পরে আমাদের অ্যান্সার আসবে 4913। এটা তোমরা মনে রাখবে। এই সঠিক উত্তর হবে অপশন বি 17। 17কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে অ্যান্সার পাবো 4913। তোমরা এখান থেকে 1 থেকে 30 পর্যন্ত কিউব মনে রাখবে, তাহলে এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। একটি মেয়ে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হেঁটে তার টিউশন ক্লাসে 30 মিনিট দেরিতে পৌঁছায়। পরের বার তার গতিবেগ 4 কিলোমিটার বাড়িয়ে দেয়, তখন সে 10 মিনিট দেরি করে। তবে তার বাড়ি থেকে টিউশন ক্লাসের দূরত্ব কত? ডিস্টেন্স আমাকে বের করতে বলছে। প্রথমে সে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল, সেই ক্ষেত্রে তার লেট হয়েছিল 30 মিনিট, ফার্স্ট কেস। দ্বিতীয় ক্ষেত্রে সে গিয়েছিল 4 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে দিয়েছে, তাহলে ইনিশিয়াল প্রথম ক্ষেত্রে যদি স্পিড 20 কিলোমিটার হয়, পরের ক্ষেত্রে হবে 4 সঙ্গে 4 কিলোমিটার বৃদ্ধি করেছে, তাহলে 20 আর 4 24 কিলোমিটার পার আওয়ার। এটা তার স্পিড। তাহলে এখান থেকে আমি স্পিডের রেশিওটা বের করে নিই, তাহলে 4 দিয়ে কাটাকাটি যায়, 4 5 20, 4 6 24। তাই দুই ক্ষেত্রে আমরা স্পিডের রেশিওটা বের করে নিলাম। তারপরে কি নেক্সট যে কন্ডিশন বলেছিল যে 4 কিলোমিটার যখন বাড়ানো হয়েছিল গতিবেগ, তখন তার 10 মিনিট তাও তখনও দেরি হয়েছিল। আলটিমেটলি আমাকে বের করতে বলছে বাড়ি থেকে টিউশন ক্লাসের দূরত্ব কত। তাহলে আমরা এখানে স্পিডের রেশিও বের করলাম 5:6, আর ডিস্টেন্স তো ফিক্সড, তাহলে ডিস্টেন্স যখন ফিক্সড থাকবে স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, টাইমের রেশিও উল্টে যাবে, যা দাঁড়াবে 6:5। এবার ভালো করে লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রেও দেরি, পরের ক্ষেত্রেও দেরি। আলটিমেটলি দেরি কতটা হলো? যখন একই থাকবে সেম দেরি বিয়োগ করবে, আর একটা দেরি একটা তাড়াতাড়ি মানে আগে, তখন সেই ক্ষেত্রে তোমাকে একই হলে বিয়োগ আর বিপরীত হলে তোমাকে যোগ করতে হবে। একটা প্লাস একটা মাইনাস, তখন তোমাকে যোগ করতে পারে। একই জিনিস দুটোই ক্ষেত্রে দেরি, একই জিনিস তখন বিয়োগ করতে হবে। আলটিমেট টাইম কত? এই দুটার ডিফারেন্স। 30 থেকে 10 বিয়োগ করো 20 মিনিট। এটা মাথায় রাখতে হবে এই অঙ্কে। 20 মিনিটকে তোমাকে মিনিটে রয়েছে, আমি ঘন্টায় ট্রান্সফর্ম করে দিই, 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে 1/3 ঘন্টা। এই যে গ্যাপটা পেলাম আমরা 3 ঘন্টা, আসলে এটা কত? এই যে টাইমের গ্যাপ, সময়ে কতটা বেশি লেগেছে, 6 থেকে 5 বিয়োগ করে 1, তাহলে 1 এর ভ্যালু 1/3 ঘন্টা। আমরা এখান থেকে যে কোনো একটা টাইম বের করে নিই। আমি 6 এর ভ্যালু বের করলাম। 6 এর ভ্যালু যদি আমরা বের করি, তাহলে 3 6 কাটাকাটি করলে 2 ঘন্টা। তাহলে আমাদের টাইম লাগবে কত? 2 ঘন্টা। কিন্তু আমাদের ডিস্টেন্স বের করতে বলছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। টাইম আমাদের 2 ঘন্টা, আর স্পিড কত? কার সাহায্য নিয়ে বের করলাম? 6 এর সাহায্য নিয়ে। এই ক্ষেত্রে স্পিড তোমাকে ইনিশিয়াল যেটা ছিল সেটাকে 5 নিলে হবে না। ইনিশিয়াল কত? প্রথমে কত ইনটু, তাহলে 20 দোকানে 40 কিমি হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। অপশন এ 40 কিমি। এ এবং বি একটি কাজ 16-10 দিনে করে। এ কাজ শুরু করে এবং 4 দিন পর বি তার সাথে যোগদান করতে দিয়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত সমগ্র কাজ শেষ করতে কত সময় লাগবে? তাহলে এ একটি কাজ করে 16 দিনে, বি করবে 10 দিনে। তাই টোটাল ইউনিট কাজ দিয়ে এলসিএম যা দাঁড়াবে 500 লং 80, লসাগু করলে প্রথম জনের এফিসিয়েন্সি 500 লং 80, পরের জন্য এফিসিয়েন্সি হবে 880। টোটাল ইউনিট কাজ, আর এটা হলো এফিসিয়েন্সি। এ কাজ শুরু করলো, কন্ডিশন ঠিক করে বুঝবে। এ কাজ শুরু করে এবং 4 দিন পর বি ও তার সাথে যোগ দিয়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজ করে। তাহলে এ কাজটা শুরু করে, তার 4 দিন পর বি ও সি ফিল্ডে নামে। তাহলে এ কাজ শুরু করে নিশ্চয়ই 4 দিন বি ও সি কাজ করেনি, সেই সময় কাজ করেছিল এ। সেই 4 দিনে এ কতটা কাজ করবে সেটা আমরা আগে বের করে নিই। এর 4 দিনের কাজ, তাহলে কাজ ইকুয়াল টু কি? টোটাল ইউনিট কাজ মানে আমরা জানি এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে এ 4 দিনে কতটা পরিমাণ কাজ করবে সেই কাজটা বের করবো আমরা। তাহলে এর এফিসিয়েন্সি 5, আর এ 4 দিন করবে, তাহলে এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করলাম, কত ইউনিট হবে সেটা? 20 ইউনিট কাজ করবে। তাহলে এ 4 দিনে 20 ইউনিট কাজ করলে কতটুকু কাজ বাকি রইলো? টোটাল কাজ ছিল 80 ইউনিট, তার থেকে 20 ইউনিট বিয়োগ করে দেবো। এই কাজটা বাকি রইলো 60 ইউনিট রিমেইনিং। এই কাজটা কে করবে? এই কাজটা তো এখন তো দুজনেই করবে। 60 আর দুজন করলে টাইম কত? এফিসিয়েন্সি কত? 8 5 13, যেহেতু দুজন এ প্লাস বি, এই দুজনের এফিসিয়েন্সি 60/13। এখন আমাদের যে আলটিমেটলি টোটাল টাইম কত লাগবে, তাহলে প্রথম ইনিশিয়াল অলরেডি 4 দিন কাজ করা হয়ে গিয়েছিল, 4 দিন তো লাগবেই।
এক্সটা 60/13 দিন। এই হলো অঙ্ক, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা এখন সিম্পলিফিকারে আনতে হবে। এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি, এটা হলো টাইম, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে 4 প্লাস 4×52, 4×52 আর 8, তাহলে 4×4 কত 8, 8 সমস্ত 8/13, অপশন ডি। মহাজন এবং সঞ্জয়ের বর্তমান বয়সের অনুপাত 8:7, 6 বছর পর তাদের বয়সের অনুপাত 17 হয়, 10 বছর পর তাদের বয়সের পার্থক্য কত? তাহলে মহাজন এবং সঞ্জয় এদের বয়সের অনুপাত 8:7, বর্তমান কিন্তু প্রেজেন্ট। 6 বছর পর তাদের অনুপাত দাঁড়ায় 19:17, এটা হলো 6 বছর পর, 6 বছর পর। তাহলে বলছে 10 বছর পর তাদের বয়সের পার্থক্য কত হবে? তাহলে প্রেজেন্ট বয়সটা আমরা আগে বের করে নেব, বর্তমান বয়স কত, তারপরে সেখান থেকে বের করব 10 বছর পর তাদের বয়সের ডিফারেন্সটা কত হবে। এই টাইপের অঙ্ক করার জন্য আমরা কি দেখবো, ডিফারেন্সটা সেম করে নিয়ে যাবে। 8 থেকে 7 বিয়োগ করলে 1, 17 বিয়োগ করলে 2, তাহলে অল্টারনেট দিয়ে গুণ করো। 8 দোকানে 16, 7 দোকানে 14, আর পরেরটাকে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে 19:17। তাহলে দেখুন কতটা ডিফারেন্স হলো, 3। এই যে 3 আমরা ডিফারেন্স পেলাম, এই 3টি হলো আসলে 6 বছর পর। 3 এর ভ্যালু আমি বলবো 6 ইয়ার, তাহলে 1 এর ভ্যালু 2 ইয়ার। এখান থেকে আমাকে বের করতে বলছে 6 বছর পর তাদের 10 বছর পর তাদের বর্তমান বয়সের পার্থক্য। প্রেজেন্টটা বের করে নিই, কিন্তু প্রেজেন্ট কিন্তু এখন আমাদের কত 16:14, এই নিয়ে কাজ করতে হলে 1 এর ভ্যালু 2, তাহলে প্রথম জনের যে এম মানে মহাজনের প্রেজেন্ট আমাদের হবে 16 দোকানে 32, তাহলে মহাজনের প্রেজেন্ট হলো 16 দোকানে 32 বছর। তারপরে হলো সঞ্জয়ের বর্তমান বয়স, তাহলে 1 এর ভ্যালু 2, 14 দোকানে 28। এখন বলছে এটা প্রেজেন্ট, কিন্তু যদি বলতো প্রেজেন্ট বয়স কত, তাহলে আমি 32 আর 28। এখন বলি 10 বছর পর তাদের বয়সের পার্থক্য কত, এর সঙ্গে 10 যোগ করো, এমনি বিয়োগ করলেই হতো, কারণ 10 বলে এরও 10 বাড়বে, বিয়োগ যোগ করার দরকারই নেই আসলে। 32 10 42, 28 10 38, তাহলে 4 অ্যান্সার হবে। এই যে ডিফারেন্সটা 4 বছর, অপশন এ। দেখো প্রত্যেকেই 10 বছর বাড়বে, মানে আসলে এই ডিফারেন্সটা বের করলেই হলো 32 আর 4। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, 675 এর 120% মানে 120/100, তার সাথে আমি 92 অ্যাড করে দেব, 1240 ইন্টু x/100 প্লাস 716। এই শূন্য কাটবো, 2 দিয়ে 6 দোকানে 12, 5 দোকানে 10, 5 13 65, 2 5 5 25, শূন্য কাটলাম 6, 5 13 65, 2 25, 5 5 25, 6 দিয়ে গুণ করো, 5 6 30 0, 6 13 78 আর 3 81, 5 6 30 0, 6 13 78 81 প্লাস 92। এই শূন্য কাটবে, তাহলে আমাদের এখানে দাঁড়ালো 184x/10, আর এই পাশে রয়েছে 716। তাহলে এই দুটো যোগ করে দাও, 810 আর 92, 2 2 9 কে 10, 8 কে 9, মাইনাস 716, 124x/10। 12 থেকে 6 বিয়োগ করলে 6, 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, আর 9 থেকে 8 এত, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে 124x/10। এখন দেখো কি দিয়ে কাটাকাটি যাচ্ছে, আচ্ছা একটু চেক করে নিই। 675 ছিল, 120% প্লাস 92, 0 কাটলো, 6 5, 6 দোকানে 12, 5 5 13 65, 2 5 5 25, 135 কে 6 দিয়ে আমরা গুণ করেছি, 5 6 30, 6 13 78, 3 81, তার সঙ্গে আমরা 92 যোগ করছি, তাহলে 810, 2 2 9 কে 10, 8 কে 9, 902, তাহলে এখানে যেটা 716, তাহলে এই পাশে আসলো 1240 ইন্টু x/100। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করলে 6 দোকানে 12, 2 দোকানে 4, 2 দিয়ে 5, 62 কে 3 দোকানে 6, 3 6 18, তাহলে x এর মান আমরা পাবো 3 5 15, অপশন বি।
নেক্সট অঙ্ক, 8 জনের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন তাদের মধ্যে 65 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি আসে। নতুন ব্যক্তির ওজন কত? 8 জনের গড় বয়স কত করে বাড়ে? 2.5 কেজি। আলটিমেট কত বাড়লো? 8 ইন্টু 2.5 মানে 5/2, 4×5 20 বাড়লো। আর কত কেজি ওজনের জায়গায় এসেছিল? 65। যেহেতু বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই যোগ করবো আমরা। 5 5 6 2 8, অপশন সি। দুটি সংখ্যার অনুপাত 3:7 এবং তাদের লসাগু যদি সংখ্যা দুটির গসাগু কত? তাহলে 3:7 দুটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা আমি বলতে পারি 3x, অপর সংখ্যা আমাদের হবে 7x। তাহলে লসাগু করলে পাবো 3 7 21x ইকুয়াল টু 147। x এর মান 7 কে 7 দোকানে 14, x ইকুয়াল টু 7। তাই দুটি সংখ্যার গসাগু কত? তাই দুটো গসাগু করে দাও। এটা হলো আমাদের এলসিএম, এদের এলসিএম হলো 21x আর এইচ হলো x, তার মানে x এর মানই আমাকে বের করতে হবে। x হবে আমাদের গসাগু, x হবে আমাদের গসাগু। তাহলে গসাগু কত? 7। অপশন এ। আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল। এই 25খানা অঙ্ক আমরা সলভ করলাম। যদি কোনো অঙ্কে তোমার ডাউট হয় অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।